প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল। দিলীপ ঘোষকে অবজ্ঞা করা, অবহেলা করা, তাকে এড়িয়ে যাওয়া বিজেপির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কেন্দ্রীয় নেতৃত্ব যদিও বা তাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু রাজ্য বিজেপিতে এখনও দিলীপ ঘোষকে বাদ দিয়ে তাকে ব্রাত্য করে রেখে কোনো ইলেকশনে ভালো ফলাফল করবে বিজেপি, এটা আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপির অন্তত রাজ্য নেতৃত্ব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। হয়তো শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা মনোমালিন্য রয়েছে, বনিবনাত হয় না। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে কিন্তু এড়িয়ে চলেন, সেটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু দিলীপ ঘোষকে বাদ দিয়ে যে বঙ্গ বিজেপি কোনোভাবেই স্বনির্ভর হতে পারে না, সেটা কিন্তু আবারও প্রমাণ পেলাম আমরা। আর সেটা প্রমাণ করে দিলেন রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েই তিনি যে কথা বলেছিলেন যে নেতার মুখ সরিয়ে নীতির লড়াই হবে, নীতির মাধ্যমে, কোনো নেতার মুখ থাকবে না। বিজেপির যে আদর্শ, বিজেপির যে নীতি, সেই নীতির মাধ্যমে তারা লড়াই করবে, কোনো নেতার মুখ থাকবে না। নেতার মুখ সরিয়ে একটা নীতির মাধ্যমে সবাইকে একত্রিত তিনি করবেন। কিন্তু তার এই কথাকে তিনি রাখতে পারলেন। তিনি যেদিন সভাপতির দায়িত্ব পেলেন, তাকে যেদিন সভাপতি হিসাবে তার হাতে রাজ্য বিজেপির দায়িত্ব তুলে দেওয়া হলো, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য তিনি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষকে ফোন করেছিলেন। কিন্তু যেদিন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিলেন, সেদিন কিন্তু দিলীপ ঘোষ যাননি। পরবর্তীতে দিলীপ ঘোষকে আবার আলাদা করে ফোন করে ডাকতে বাধ্য হলেন শ্রমিক ভট্টাচার্য। এখানেই তো তার যে নীতির প্রতি গুরুত্ব, নীতি বড়, সেটা এখানেই তো ধাক্কা খেল। কারণ তিনি স্পেশালি আলাদাভাবে দিলীপ ঘোষকে গুরুত্ব দিতে বাধ্য হলেন। অর্থাৎ এখানে নেতার মুখ, তাকে গুরুত্ব দেওয়া শ্রমিক ভট্টাচার্যের পক্ষে, গুরুত্ব দেওয়া ছাড়া শ্রমিক ভট্টাচার্যের পক্ষে কোনো উপায় ছিল না। তিনি যতই বলুন যে নেতার মুখ সরিয়ে নীতির প্রশ্নে সবাই একজোট, তাহলে দিলীপ ঘোষকে তিনি আলাদাভাবে ডাকলেন কেন? তাকে যেদিন দায়িত্ব দেওয়া হলো, সেই সম্বর্ধনার দিন দিলীপ ঘোষকে তিনি ফোন করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, সেদিন দিলীপ ঘোষ গেলেন না কেন? আবার তারপরে তাকে ডাকা হলো কেন? কারণ তিনি ডাকতে বাধ্য হয়েছেন। দিলীপ ঘোষের যে পপুলারিটি, জনপ্রিয়তা, তাকে কোনোভাবেই বঙ্গ বিজেপির যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তারা কোনোভাবেই দিলীপ ঘোষকে, তার যে জনপ্রিয়তা দিলীপ ঘোষের, এটা অস্বীকার করতে পারবেন না। আমি বেশ কয়েকটি ভিডিওতে কে রাজ্য সভাপতি হতে পারেন বলে আমি প্রশ্ন ছুড়েছিলাম, আলোচনা করেছিলাম। সেখানে ম্যাক্সিমাম কমেন্ট দিলীপ ঘোষের, কেউ চেয়েছেন শুভেন্দু অধিকারীকে। তার মধ্যে কোনো কমেন্ট আমি পাইনি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি চাই, কোনো কমেন্ট আমি পাইনি যে সুকান্ত মজুমদারি সভাপতি থাকুক। সেখানে ম্যাক্সিমাম কমেন্ট দিলীপ ঘোষকে আমরা সভাপতি হিসাবে দেখতে চাই, কেউ বলেছেন শুভেন্দু অধিকারীকে দেখতে চাই। তাহলে সেই দিলীপ ঘোষকে আপনি এড়িয়ে যাবেন, ব্রাত্য করে রাখবেন কিভাবে? এবার দিলীপ ঘোষ আবার গেলেন শ্রমিক ভট্টাচার্য সদ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি, তাকে শুভেচ্ছা জানাতে রাজ্য বিজেপির দপ্তরে। তিনি কি বলছেন যে শ্রমিক ভট্টাচার্য ফোন করেছিলেন, তারপরে তিনি এসেছেন এবং তার অনুগামীদের ফোন করেও তিনি বলেছেন, সেখানে যেতে বলেছেন। তার মানে কি? দিলীপ ঘোষের আলাদা একটা অনুগামী গোষ্ঠী রয়েছে। তাহলে বিজেপির দলের যে নীতি, আদর্শ, সেখানে তো ব্যক্তিগত গোষ্ঠী থাকা উচিত নয়, থাকতে পারে না। কিন্তু আপনি মানুন বা না মানুন, নেতা যখন জনপ্রিয় হয়ে ওঠে,
তার ব্যক্তিগত অনুগামী তৈরি হয়ে যায় এবং তারা সেই নেতার সিদ্ধান্ত, নেতার যে বিভিন্ন রকম কার্যক্রম, তার উপরে তারা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েন। অর্থাৎ দলকে ছাপিয়ে যায় তখন নেতার মুখ। তাই শ্রমিক ভট্টাচার্য যতই বলুন যে নেতাকে বাদ রেখে নীতির প্রশ্নে একজোট হব, সেটা কিন্তু প্রথমেই কার্যত তিনিই প্রথম ভেঙে দিলেন। এবং দিলীপ ঘোষ তার অনুগামীদের নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে গেলেন। অগণিত দিলীপ ঘোষ ভক্ত বাইরে অপেক্ষা করলেন। তারপর দিলীপ ঘোষ বেরিয়ে আসলেন এবং তিনি বললেন যে একেবারে তার যে রাফ অ্যান্ড টাফ কনফিডেন্ট গলায় যে 19-এ হাফ হয়েছে তৃণমূল, 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সাফ হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন, এই দুজনের মধ্যে যে মানে একটা মিটিং হলো, তারপরে দিলীপ ঘোষ শুভেচ্ছা জানালেন শ্রমিক ভট্টাচার্যকে। তারপরে শ্রমিক ভট্টাচার্য বললেন যে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। অর্থাৎ অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। এটা শ্রমিক ভট্টাচার্য বলে দিলেন। তাহলে এই যে দিলীপ ঘোষ, তাকে কি ব্যক্তিগত ভাবে একটা মুখ ফেস হিসাবে বিজেপি কি তাকে গুরুত্বহীন করতে পারলো বা তাকে গুরুত্ব না দিয়ে পারলো? পারেনি। জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জি যেভাবে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যেতে পেরেছেন, এটা মমতা ব্যানার্জির সার্থকতা। এবং দিলীপ ঘোষ ওই জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাতে না যান, তার জন্য তাকে বিজেপির অনেক নেতার পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল। এমনকি যেটা জানা যায় যে আরএসএসের পক্ষ থেকেও দিলীপ ঘোষকে নিষেধ করা হয়েছিল যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেন না যাওয়া হয়। এরকম একটা কথা কিন্তু শোনা যায়, এই কথাটি শোনা যায় যে দিলীপ ঘোষকে আরএসএসের পক্ষ থেকেও জানানো হয়েছিল। কারণ কি? কারণ এই যে জগন্নাথ মন্দির যেটা দীঘায় তৈরি হয়েছে, আসলে এটা সরকারের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, যেটা রাজনৈতিক অন্যান্য যারা রাজনৈতিক দল এটা কেউই সমর্থন করেননি যে জনগণের ট্যাক্সের টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির হোক। সেটা বিজেপির পক্ষ থেকেও কিন্তু বিরোধিতার স্ট্যান্ড নেওয়া হয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও এর বিরোধিতার স্ট্যান্ড নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জির ডাকে, রাজ্য সরকারের ডাকে দিলীপ ঘোষ কিন্তু সেখানে গেলেন। এবং শুভেন্দু অধিকারীর জেলা মেদিনীপুর, সেখানে শুভেন্দু অধিকারী পাল্টা একটি মানে হিন্দুদের নিয়ে একটি সেদিন একটা প্রোগ্রাম করেছিলেন। তো সেই প্রোগ্রামকে মানে পিছনে ফেলে রেখে দিলীপ ঘোষ যেভাবে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে গেলেন, এইটা যদি রাজ্য বিজেপির অন্য কোনো নেতা করতেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন না বিজেপি? নিত না বিজেপি? অবশ্যই নিত বিজেপি। মানে রাজ্য বিজেপি বা কেন্দ্র বিজেপি কোনোভাবেই ছাড় দিত না। কোনো এমএলএ হোক, কোনো এমপি হোক, তাকে শোকজ করতেন বা তাকে সাসপেন্ড করতেন, কোনোভাবে এটা মেনে নিতেন না। কিন্তু তার নামটা যেহেতু দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ যে তার যে নাম, দিলীপ ঘোষ যে একটা ব্র্যান্ড বাংলার রাজনীতিতে, সেটা কিন্তু আজকে মানে সবাই মানতে বাধ্য হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি দিলীপ ঘোষকে স্পেশালি যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, তার সঙ্গে আলোচনা করেছেন। দিলীপ ঘোষ, তার স্ত্রী রিঙ্কু মজুমদার, তাদের সঙ্গে কথা বলেছেন। এটা কেন? কারণ দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা, দিলীপ ঘোষকে কোনোভাবে যদি দলের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করে দেওয়া যায় বা আরও বড় যদি দিলীপ ঘোষকে তৃণমূলে আনা যায়, এরকম একটা ভাবনাও দিলীপ তৃণমূলের মধ্যে কাজ করেছিল, যদি এই মুহূর্তে আর সম্ভব নয়, তাহলে বিজেপির যে স্বপ্ন 2026-এর নির্বাচন, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এবং যেটা আমি বারবার বলছি যে আমার প্রিয় বন্ধুদের কাছে মন্তব্য করার অনুরোধ রইল, কমেন্ট করার, যে নেতার মুখ ছাড়া কি সত্যিই কোনো দল জিততে পারে? এই যে 2026-এ বিজেপির কোনো মুখ আছে? নেই। তো মুখ ছাড়া জেতা মমতা ব্যানার্জির বিপক্ষে সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গে বামেদের মুখ ছিলেন জ্যোতি বসু, যতই তারা নীতির কথা বলুন, কিন্তু মুখ ছিলেন জ্যোতি বসু। তারপরে মুখ হয়ে উঠলেন কে? বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালে যখন পরিবর্তন ঘটলো, তখন কিন্তু মমতা ব্যানার্জির মুখকে কেন্দ্র করেই সবাই একত্রিত হয়েছিলেন। সেটা কংগ্রেস হোক, বুদ্ধিজীবীরা হোক, একটা মুখ লাগেই, একটা সুতোই ছাড়া কিন্তু একজোট হওয়া যায় না। বর্তমানে বামেদের কিন্তু একটা প্রভাবশালী একক প্রভাব
এরকম কোনো মুখ নেই, যার ফলে কি হচ্ছে পশ্চিমবঙ্গে বামেরা তেমন সাফল্য পাচ্ছে না। একটা মুখ লাগবেই, আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, যে যতই বলুন নীতির কথা, একটা মুখের বিশাল জনপ্রিয়তা হতেই হবে। কংগ্রেসের ক্ষেত্রেও তাই। অধীরবাবু তিনি মুর্শিদাবাদের মুখ, কিন্তু তার ফলে তিনি মুর্শিদাবাদে সফলতা পেয়েছেন, কিন্তু রাজ্যব্যাপী মুখ হয়ে উঠতে কিন্তু কংগ্রেসের কেউ পারছে না 2011 সালের পর থেকে। বামেদের কেউ পাচ্ছে না মুখ হয়ে উঠতে, যদিও এখন মুখ হয়ে উঠছে মীনাক্ষী মুখার্জি, কিন্তু বামেরা কিন্তু তাকে টেনে রাখছে, যে একক মুখ হয়ে উঠতে মীনাক্ষী মুখার্জিকে বামেরাও কিন্তু দিচ্ছে না। তারাও সেই শ্রমিক ভট্টাচার্যের মতো না, নীতির প্রশ্ন যতই হোক, মুখ জনপ্রিয় না হলে হয় না। 2014 সালে নরেন্দ্র মোদীজি বিজেপির মুখ হিসেবেই কিন্তু ক্ষমতায় এসেছেন। অর্থাৎ একজন ব্যক্তির একটা জনপ্রিয়তা, মুখ যতদিন সামনে না আসবে মানুষের কাছে, ততদিন শুধু নীতির প্রশ্নে কিন্তু খুব কম ক্ষেত্রেই এটা হয়েছে যে একটা দেশে বলুন রাজ্যে বলুন পরিবর্তন এসেছে। তাই শ্রমিক ভট্টাচার্য যতই বলুন, দিলীপ ঘোষের যে ফেস, দিলীপ ঘোষের যে মুখ, তার যে দলের অনুগামী রয়েছে, তাই দিলীপ ঘোষকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া, অবজ্ঞা করা রাজ্য বিজেপির পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।